দ্য নেম অফ দি স্টোরি ইজ অল সামার ইন আ ডে। অল সামার মানে পুরো গ্রীষ্মকাল, সামার মানে গ্রীষ্মকাল, অল সামার ইন আ ডে মানে একদিনে, অর্থাৎ একদিনেই গোটা গ্রীষ্মকাল। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে একটা দিনের মধ্যেই আমাদের যে ঋতু হয়, জেনারেলি কত মাসের গ্রীষ্মকাল হয় এখন? তাহলে ক্যালেন্ডার অনুযায়ী 2 মাস করে বলা হয় যে 2 মাস গ্রীষ্মকাল 2 মাস শীতকাল এরকম, কিন্তু এখন ঋতু পরিবর্তনের কারণে কখনো 3 মাস গ্রীষ্মকাল থাকে, কখনো 4 মাস থাকে, এরকম হয়ে যায়, তাই তো? কিন্তু এই এই গল্পে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে একটা কাল্পনিক সিচুয়েশন দিয়েছে যে গ্রীষ্মকাল একদিনই হয়, একদিনেই গ্রীষ্মকাল। কার দ্বারা লেখা হয়েছে? রে ব্র্যাডবারি। দিস টেক্সট মানে এই যে গল্পটা তোরা পড়তে যাচ্ছিস, ইজ অ্যান এক্সার্ট ফ্রম আ সায়েন্স ফিকশন, মানে এই গল্পটা একটা কাল্পনিক যে সায়েন্স ফিকশন, বাংলা কি রে সায়েন্স ফিকশনে? দেখ, তাহলে দিস টেক্সট মানে এই যে টেক্সটটা ইজ অ্যান এক্সার্ট ফ্রম আ সায়েন্স ফিকশন, মানে একটা কল্প বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। কল্প বিজ্ঞান, সায়েন্স ফিকশন মানে বুঝতে পারছো তো? সায়েন্স ফিকশন মানে সায়েন্সের গল্প যেটা, যার সাথে কল্পনা মিশে আছে। হুইচ গিভস আস, যেটা দেয় আমাদেরকে, অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ। ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ মানে কিছু কাল্পনিক জীবন, অন দ্য প্ল্যানেট ভেনাস। ভেনাসের বাংলা কি বল? দেখ, তাহলে ভেনাস মানে কি? শুক্র গ্রহ। তাহলে শুক্র গ্রহে কিছু মানুষ বসবাস করছে, এইটার একটা কাল্পনিক গল্প। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, মানে ভেনাসে যেসব বাচ্চারা থাকে তাদের হচ্ছে এক্সপেকটেশন মানে আশা, তাদের তীব্র আশা। হু ইগারলি ওয়েট মানে যারা খুবই আগ্রহের সাথে, ইগার কথাটার মানে হচ্ছে আগ্রহ। হু ইগারলি ওয়েট মানে যারা আগ্রহের সাথে অপেক্ষা করে, ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স। মানে এটাও একটা কাল্পনিক। তোরা জানিস যে শুক্র গ্রহে 7 বছরে একবার সূর্য দেখা যায়, এরকম তো মোটেও নয়, তাই তো? তাহলে এখানে একটা কাল্পনিক সিন দিয়েছে যে শুক্র গ্রহে যেসব বাচ্চারা থাকে তারা খুব অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে যে তারা সূর্যকে দেখবে। সেই সূর্য মানে কত বছর ছাড়া দেখা যায় শুক্র গ্রহে? 7 বছর ছাড়া। বাট অনলি ফর অ্যান আওয়ার। 7 বছর ছাড়া সূর্যকে দেখা যায়, কিন্তু তাও কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য মাত্র। The division of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. দ্য ডেভিয়েশন, ডিভিশন বলে ফেলছিলাম। ডেভিয়েশন মানে কি? বিচ্যুত বা অন্যরকম। যেমন আমরা যদি বলি ডেভিয়েটেড বয়, ডেভিয়েটেড বয় মানে যারা সাধারণভাবে চলাফেরা করে, মানে চলাফেরা মানে কি? পড়াশোনা করে, তারপরে একটা কাজ করা, এরকম। সেটা থেকে বিচ্যুত হয়ে গেছে, মানে চোর এইসব হয়ে গেছে, ঠিক আছে? সোশিওলজিতে পড়াশোনা হয় যে ডেভিয়েটেড হিউম্যান বিইংস, মানে যারা, যেসব মানুষজন সাধারণ যে হয় আমাদের জীবনযাপন হয় তা থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদেরকে বলা হয় ডেভিয়েটেড। তাহলে ডেভিয়েটেড মানে কি বললাম? বিচ্যুত। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, মানে আমরা যেটা জানি যে বিজ্ঞানসম্মত তথ্য, সেটা থেকে এটা বিচ্যুত করা হয়েছে। বিচ্যুত করা হয়েছে তো, কারণ শুক্র গ্রহ তো কি 7 বছরে একবার সূর্য দেখা যায় না? তো এইখানে সেই যে সায়েন্টিফিক ফ্যাক্ট, যেটা বিজ্ঞানসম্মত তথ্য, সেটা থেকে একটু আলাদা করা হয়েছে। অনলি অ্যাট দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, এবং কিছু ইমাজিনেটিভ মানে কাল্পনিক এলিমেন্ট মানে তথ্য বা কিছু উপাদান যোগ করা হয়েছে এই গল্পতে। টেল মানে গল্প। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, এটা কোন টেন্সে আছে বল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল প্লাস টাইম দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখ টাইম দেওয়া আছে ফর 7 ইয়ার্স, 7 বছরের জন্য বা 7 বছর ধরে, আর কিছুক্ষণ ধরে হচ্ছিল, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখ, ইট হ্যাড বিন রেইনিং, এখানে ইট কেন এসছে মনে এসছে? যে বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ করে ইট ইজ রেইনিং। তো ইটটা কেন হয়? রেনটা ভার, সাবজেক্ট নেই, সেই জন্য ইট দিয়েছে। তাহলে ইট হ্যাড বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে। তাহলে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? কাল্পনিক গল্প। এখানে 7 দিন ধরে বৃষ্টি হলে চারদিকে হাহাকার পড়ে যাবে, কারণ 7 বছর ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। ড্রেন মানে জলটা যাচ্ছে কোথায় কে জানে, লেখকই জানে। তারপর থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেন। থাউজেন্ডস আপন থাউজেন্ড অফ ডেজ মানে হাজার হাজার দিন। থাউজেন্ডস মানে হাজার, তো হাজার হাজার দিন। ফিল্ড মানে পরিপূর্ণ ছিল, মানে সারাদিন, গোটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, এরকম বলতে যাচ্ছে যে সারাদিন বৃষ্টি হচ্ছে প্লাস এরকম চলতে যাচ্ছে হাজার হাজার দিন ধরে। তাহলে হাজার হাজার দিন সারাদিন এরকম ভর্তি আছে বা পূর্ণ আছে কি দিয়ে? ফ্রম ওয়ান টু এন্ড টু আদার উইথ রেন। ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন মানে বৃষ্টি জুড়ে, মানে পুরো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে দিনের পুরো শুরু থেকে শেষ বৃষ্টিতে ভরা পুরো। এরকম 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। আমরা বেঁচে থাকতে পারবো? সব গাছ রোদ না পেয়ে চালিয়ে যাবে,
আমরা সব ফসল নষ্ট হয়ে যাবে। তো এটা কাল্পনিক গল্প যেহেতু সেই জন্য মেনে নেই। কী বলছে যে হাজার হাজার দিন পুরো বৃষ্টিই চলছে। প্রথম সেন্টেন্সে কী বলছিল যে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে বলছে যে হাজার হাজার দিন ধরে পুরো প্রথম থেকে শেষ মানে পুরো সারা দিন ধরে বৃষ্টি চলতেই আছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার। দ্য ডেজ ওয়ার ফিল্ড মানে দিনগুলো ছিল পরিপূর্ণ উইথ দ্য গাস অফ ওয়াটার মানে জলের প্রবাহের সাথে, মানে সারাদিন বৃষ্টি হচ্ছে জলের প্রবাহ এটার সাথে, উইথ দ্য গাস অফ ওয়াটার মানে জলের প্রবাহের সাথে। যেমন তোর দিয়ে আজকে একটা ট্রান্সলেশন দিয়েছিলাম না যে নীল জামা পরা ছেলেটি, এরকম যদি বলি কুঁকড়ানো চুল মেয়েটি মানে যেই মেয়েটার কুঁকড়ানো চুল আছে, সেরকম যদি কীরকম বলতে হবে সেন্টেন্সটা, দ্য গার্ল উইথ কার্লি হেয়ার, উইথ কার্লি হেয়ার। আরেকটা সেন্টেন্স কি বলছিলাম, দ্য বয় উইথ ব্লু শার্ট, সেরকম দেখ বলছে দ্য ডেজ ওয়ার ফিল্ড মানে দিনগুলো ছিল পরিপূর্ণ উইথ দ্য গাস অফ ওয়াটার মানে জলের প্রবাহর সাথে, অ্যান্ড এনলেস শাওয়ার্স এবং সীমাহীন, এনলেস কথাটার মানে কি রে, সীমাহীন, আর শাওয়ার্স মানে বৃষ্টিপাত, তাহলে সীমাহীন বৃষ্টিপাত এবং জলের প্রবাহের সাথে সারাদিন পরিপূর্ণ ছিল। হেভি স্টর্মস মানে খুবই ভারী ঝড়, কস্ট, কস্ট মানে কি ঘটানো, টাইডাল ওয়েভস, দেখ টাইড মানে অ্যাকচুয়ালি জোয়ার ভাটা, আর ওয়েভস মানে, ওয়েভ মানে কি রে, ঢেউ, তাহলে জোয়ার ভাটার যে ঢেউ ঘটাতো, কারা জোয়ার ভাটার ঢেউ ঘটাতো, ঝড়েরা মানে হেভি স্টর্মস মানে ভারী যে ঝড় তারা কী ঘটাতো শেষমেশ জোয়ার ভাটাতে ভারী ঢেউ ঘটাতো মানে ঢেউ আনতো ডেকে আর কি। টু কাম ওভার দ্য আইল্যান্ডস মানে দ্বীপেতে ঢেউ ভরে তুলে দিত, মানে যদি সমুদ্রের ধারে কোনো দ্বীপ থাকে সেখানে জলের ঢেউ এসে পুরো পরিপূর্ণ করে দিত বা বড় বড় ঢেউ আসতো, সেই ঢেউগুলো ঘটাতো কে, ঢেউ ঘটাতো, হ্যাঁ ঝড়, হেভি স্টর্মস বা ভারাক্রান্ত ঝড়। আর 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন, থাউজেন্ড ফরেস্ট মানে হাজার হাজার বন কী হতো, ক্রাশড মানে কি, তাহলে 1000 ফরেস্ট ক্রাশ মানে বলে গাড়িটা ক্র্যাশ করে গেছে, ক্র্যাশ মানে কি ভেঙে যাওয়া বা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে হাজার হাজার গাছ ভেঙে যেত আন্ডার দ্য রেন সেই বৃষ্টির প্রভাবে, তাহলে সেই এত বৃষ্টি হতো সারাদিন তাই জন্য হাজার হাজার গাছ সবসময় কী হতো, নষ্ট হয়ে যেত, ভেঙে যেত। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন, আবার তারা বেড়ে উঠতো, গ্রো আপ মানে বেড়ে ওঠা, তো গ্রো আপ, তাহলে হ্যাড গ্রোন আপ মানে তারা আবার বেড়ে উঠতো 1000 টাইমস মানে আবার হাজার হাজার বার আবার তারা বেড়ে উঠতো, টু বি ক্রাশড এগেন মানে আবার তারা চূর্ণ বিচূর্ণ বা ভেঙে যেতে, বুঝতে পারছো? বলছে যে গাছগুলো হাজার হাজার বার বেড়ে উঠতো, নিজেরাই কিসের জন্য বেড়ে উঠতো, আবার ভাঙার জন্য, মানে বৃষ্টি তার দিকে ভেঙে দিত, আবার তারা বেড়ে উঠতো কিসের জন্য, যাতে আবার ভেঙে যায়। এরকম বলছে যে এটা অ্যাকচুয়ালি হাসির ছলে বলছে, বা একটা বলে না যে তুই ওখানে কেন যাও, অপমানিত হতেই তো চাও, এরকম বুঝতে পারছো তো ব্যাপারটা, যে তুই ওখানে তো অপমানিত হতেই যাও, সেরকম বলছে যে গাছগুলো বেড়ে উঠতো কেন, যাতে আবার বৃষ্টির জলে ভেঙে যায়, সেই জন্যই তারা বেড়ে উঠতো। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, ওয়ে মানে এখানে উপায়, অফ লাইফ মানে বা উপায়, জীবনযাপনের উপায় বলছে, লাইফ মানে এখানে জীবনযাপন বলবে, তাহলে দিস ওয়াজ মানে এটাই ছিল, দ্য ওয়ে অফ লাইফ মানে জীবনযাপনের উপায়, ফর এভার মানে চিরকালের জন্য, অন প্ল্যানেট ভেনাস মানে শুক্র গ্রহে জীবনযাপনের উপায় এইরকমই ছিল। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন ফ্রম কেম বাই রকেটস ফ্রম দি আর্থ, রকেট ফ্রম আর্থ। দেখ এখানে কি বলছে, হেয়ার ওয়াজ লোকেটেড মানে এখানে ছিল, লোকেট মানে কি এখানে স্থাপিত ছিল, দ্য স্কুল রুম মানে স্কুলের একটা কক্ষ, অফ দ্য চিলড্রেন মানে বাচ্চাদের, অফ দ্য চিলড্রেন মানে বাচ্চাদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন মানে সেই বাচ্চাগুলো কাদের বাচ্চা, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন মানে সেই সব পুরুষ এবং মহিলাদের বাচ্চা, হু মানে যারা, এটা রিলেটিভ প্রোনাউন, হু মানে যারা, কেম যারা এসেছিল, বাই রকেটসের দ্বারা। আচ্ছা কোনো ভেহিকেলের আগে বাই বাসের প্রিপারেশনে শেখানো হয়েছিল, যে বাসের আগে বাই, ট্রেনের আগে বাই, হি কেম হিয়ার বাই বাস, সে বাসে করে এখানে এসেছিল, তাহলে বাসের আগেও বাই হবে, ট্রেনের আগেও বাই হবে, সেরকম কোনো যানবাহনের আগে কী বসে, বাই প্রিপোজিশন বসে, এখানেও দেখ রকেটের আগে কী দিচ্ছে, বাই, তাহলে যারা এসেছিল রকেটে করে, ফ্রম আর্থ পৃথিবী থেকে, তাহলে পৃথিবী থেকে যেসব মানুষেরা শুক্র গ্রহে এসেছিল রকেটে করে, তাদের বাচ্চাদের স্কুল রুম বা ক্লাসরুম এখানে স্থাপিত আছে। যেমন আমরা প্ল্যান করতেছি, আমরা মানে আমি নয়, মানুষের সভ্যতার কথা বলতেছি, যে সায়েন্টিস্টরা কী প্ল্যান করতেছে, যে মঙ্গল গ্রহে যাতে সভ্যতা স্থাপন করা যায়,
মঙ্গল গ্রহে রকেটে করে মানুষ পাঠাবে, বিশেষ করে এটা স্বপ্নকার এলন মাস্কের। সেই জন্যই সে এত কিছু করতেছে, যে মঙ্গল গ্রহে মানব সভ্যতাকে স্থাপন করবে। সেরকমই এটাও একটা কাল্পনিক গল্প। ভাব, কত বছর আগে লেখকেরা লিখে গেছে, আজকে সেটা সায়েন্টিস্টরা ভাবতেছে। সেই জন্য তো এটাকে সায়েন্স ফিকশন বলে। সায়েন্স ফিকশন মানে কি, যেটা ধরো 1000 বছর পরে বা 500 বছর পরে হবে, সেটা এখন থেকে আমরা কল্পনা করতেছি। যেমন রোবট মুভিতে বলে দিচ্ছিল কি, মানে অনেক রোবট নিয়ে মুভি টুভি আছে তো, যে একদিন রোবট আসবে, মানুষকে সব মেরে দিবে, তারা সব মানুষের জায়গা নিয়ে নেবে। আজকে এআই এসে সেই জিনিসটাই দেখা যাচ্ছে তো, যে এআই মানুষের কাজ নিয়ে নিচ্ছে, রোবট হচ্ছে মানুষের কাজ করে দিচ্ছে। তাহলে মানুষ করবে কি? সেরকম এগুলোকেই সায়েন্স ফিকশন বলে। তাহলে দেখ, বলছে যে শুক্র গ্রহতে যেসব মানুষেরা এসেছিল পৃথিবী থেকে রকেটে করে, সেসব মানুষদের যে বাচ্চাদের একটা স্কুল রুম ওখানে আছে। দে সেট আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। সেট আপ মানে আমাকে বলবি। তাহলে সেট আপ মানে কি বললাম? এস্টাবলিশ, যেটা বাংলা মানে কি, স্থাপিত করা বা স্থাপন করা। দে সেট আপ, তারা স্থাপন করেছিল। আচ্ছা, সেটের কোনো ভিটু ভিত্রি সব একই, এসিটি হয়, তাই জন্য এটা ভিটু। এই যে সেট আপ আছে, এটা ভিটু মানে এস্টাবলিশড। দে সেট আপ মানে কি, এস্টাবলিশড মানে তারা স্থাপন করেছিল। আর সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে কি রে? সভ্যতা। যেমন হরপ্পা সিভিলাইজেশন পড়ি তো, রোমান সিভিলাইজেশন মানে সিভিলাইজেশন মানে সভ্যতা। তাহলে তারা স্থাপন করেছিল একটি সভ্যতা। আমি তোদেরকে এটা পড়ানোর সময় বলছিলাম তো, যে ওই কবি পরিচিতি পড়ানোর সময়, যে মঙ্গল গ্রহে সায়েন্টিস্টদের পরিকল্পনা কি, যে মঙ্গল গ্রহে সভ্যতা স্থাপন করবে, তাই জন্য সিভিলাইজেশন সেট আপ করবে। সেরকমই এটা কাল্পনিক গল্প, একটা সায়েন্স ফিকশন। সেখানে কি বলছে, যে তারা স্থাপন করেছিল একটা সভ্যতা ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিময় বিশ্বে। এই যে রেইনিং ওয়ার্ডটা দেখতেছো, এইটা হচ্ছে রেনের সাথে আইএনজি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ করে দিচ্ছে। রেইনিং মানে কি, বৃষ্টিময় বোঝাচ্ছে তো। আমি যদি প্রশ্ন করি কি রকম, হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করলে কাকে পাইরে? অ্যাডজেক্টিভকে তো। ফ্রেজ আর ক্লজ যারা শিখছে তারা বুঝতে পেরে যাচ্ছে। হোয়াট কাইন্ড অফ মানে কি ধরনের এটা বিশ্ব বা জগৎ, ওয়ার্ল্ড মানে জগৎ বলবি। তাহলে এটা কি ধরনের জগৎ রে? রেইনিং মানে বৃষ্টিময়। তাহলে এই যে রেইনিং ওয়ার্ডটা, এটা কি? অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভটা কিভাবে বানানো হয়েছে? রেইন হচ্ছে ভাব, বৃষ্টি হওয়া, তার সাথে আইনজি যোগ করে রেইনিং করছে। এটার মানে কি? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। যেমন ব্রোকেন হয় তো, হ্যাঁ। ইন্টারেস্ট মানে কি? ভার্ব যদি বলি, ইন্টারেস্টের সাথে আইনজি যোগ করে ইন্টারেস্টিং, ওটা ওটা প্রেজেন্ট পার্টিসিপল, ওটাকে আবার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করা হয়েছে। মানে ইন্টারেস্টিং মানে কি রে? আগ্রহজনক। আগ্রহজনক কিসের উত্তর দিচ্ছে? হোয়াট কাইন্ড অফের উত্তর দিচ্ছে। কি ধরনের গল্প এটা? ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং স্টোরি। তাহলে ইন্টারেস্টিংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেরকমই রেইনিং ওয়ার্ল্ড মানে বৃষ্টিময় জগৎ। তাহলে বৃষ্টিময়টা কি? এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? তারা স্থাপন করেছিল একটা সভ্যতা এই বৃষ্টিময় জগতে। রেডি দিয়ে একটা কোশ্চেন মার্ক আছে, দেখ। রেডি মানে কি? প্রস্তুত। জিজ্ঞাসা করছে, কেউ একটা জিজ্ঞাসা করছে যে প্রস্তুত তো। তারপরে একজন বলছে রেডি, হ্যাঁ প্রস্তুত। তারপরে আবার সে প্রশ্ন করছে, নাও, এখনই? একজন বলছে শুন মানে শীঘ্রই। মানে তুই তোর মাকে বললু যে এখনই যাবে দোকান, এখনই নাও, তখন তোর মা বললে শীঘ্রই যাচ্ছি, ওয়েট করে একটু, ঠিক আছে? সেরকম। তাহলে একজন বললো প্রস্তুত তো, আরেকজন রিপ্লাই দিল হ্যাঁ প্রস্তুত। তারপরে সে বললো এখনই, আরেকজন বললো কি না শীঘ্রই। কিসের জন্য এটা বলতেছে রে? দেখ, উইল ইট হ্যাপেন টুডে, এটা কি আজই ঘটবে? উইল ইট হ্যাপেন টুডে, এটা কি আজই ঘটবে? উইল ইট, সত্যি এটা আজ ঘটবে। লুক তাকাও। সি ফর ইয়োর সেলফ মানে নিজে থেকেই দেখো। ইয়োর সেলফ মানে কি? নিজেই বোঝায় তো, রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই মাই সেলফ মানে কি? আমি নিজেই। সেরকম দেখো নিজে থেকেই দেখো। কি দেখবে? কি দেখার কথা বলা হচ্ছে এখানে বল? 7 বছরে কে একবার আসে? সূর্য। তাহলে সূর্যকে দেখার জন্য সবাই অপেক্ষা করছে। সেই জন্য বলছে যে সবাই প্রস্তুত তো, সূর্য মানে সবাই আগ্রহের সাথে বসে আছে। অ্যাকচুয়ালি সব বাচ্চারা আগ্রহের সাথে তাকিয়ে আছে যে সূর্যকে দেখা যাবে। কতদিনের জন্য দেখা যাবে? গল্পে পড়ছিলাম, মানে সেই গল্পের যে জিস্ট ছিল যেটা প্রথমে, সেটা যে 7 বছরে একবার গ্রীষ্মকাল হয় তো সূর্য আসে, তাও 1 ঘন্টার জন্য। তো সেইটা দেখার জন্য সবাই আগ্রহের সাথে বসে আছে। সেই জন্য কয়েকজন বলছে যে প্রস্তুত, আরেকজন বলছে, মানে আরও কয়েকজন বলছে হ্যাঁ প্রস্তুত। এরকম কথা চলছে আর কি, কথোপকথন। তারপরে কি বলতেছে যে এটা আজকেই ঘটবে, আমরা সত্যি আজকে সূর্যকে দেখতে পাবো। তারপরে কয়েকজন বলতেছে নিজেরা দেখো, ওপর দিকে তাকাও সব। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। দ্য চিলড্রেন মানে কি? বাচ্চারা। ইন দ্য স্কুল রুম মানে সেই স্কুলের কক্ষে। চ্যাটার্ড মানে তোদের বই কি দিচ্ছে দেখ। চ্যাটার্ড মানে কি দিচ্ছে? যে টকড কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, মানে কুইকলি মানে তাড়াতাড়িভাবে বা শীঘ্রই কথা বলা, অ্যান্ড কন্টিনিউয়াসলি এবং না থেমে। কন্টিনিউয়াসলি মানে বুঝতে পারছো তো, কোনো সেখানে থামেনি, কন্টিনিউয়াসলি তারা কথা বলেই যাচ্ছে। এবং
কুইক, তীব্রভাবে, তীব্র নয়, খুবই তাড়াতাড়িভাবে, যেরকম তোরা বলবো আর কি। কী কথা বলে বোঝা যায়নি, কিন্তু থামতেইছে উনি, বলেই যাচ্ছে, বকবক করে যাচ্ছে। তো দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার, সেই স্কুল রুমে বাচ্চাগুলো ওরকম কন্টিনিউয়াসলি অবিরাম কথা বলেই যাচ্ছিল। অ্যান্ড প্রেসড টু অ্যান্ড প্রেস টু ইচ আদার। আচ্ছা তাহলে দেখ, ইচ আদার এটা হচ্ছে যে কি বললাম, রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে, যেটার মানে হচ্ছে কি পরস্পর, পরস্পরকে বোঝায়। আর এখানে প্রেস একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, প্রেস মানে ছাপাখানা হয়, কিন্তু এখানে প্রেস মানে এটা ভার্ব। যদি ছাপাখানা মানে হয় সেটা হচ্ছে নাউন হতো, কিন্তু এটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটার মানে হচ্ছে যে ঠেলাঠেলি করা। তাহলে কি হলো টোটালটার মানে, যে বাচ্চাগুলো অবিরাম তারা কথা বলেই যাচ্ছিল এবং ঠেলাঠেলি করছিল। অ্যান্ড প্রেস মানে এবং ঠেলাঠেলি করছিল, টু ইচ আদার মানে পরস্পরকে, লাইক সো মেনি রোজেস। এখানে বাচ্চাগুলোকে মানে বলছে যে লাইক সো মেনি রোজেস মানে অনেকগুলো গোলাপের মতো, লাইক মানে এখানে মতো, তাহলে বাচ্চাগুলোকে কার সাথে তুলনা করলো, গোলাপের সাথে। তার মানে কবি বাচ্চাগুলোকে খুব সুন্দর হিসাবে দেখতেছে, যে গোলাপের মতো বাচ্চাগুলো পরস্পরকে ঠেলাঠেলি করতেছে। যেমন ধর গোলাপের বাগানে বাতাস দিলে গোলাপগুলো পরস্পর কী হয়, লাগালাগি করতে থাকে, সেরকম। এবার দেখ, দে পিয়ার, দেখ এইখানে একটা ভার দিচ্ছে পিয়ার, PEER। পিয়ার মানে কি রে, উঁকি মারা। পিয়ার মানে তাকানো হয়, ঠিক আছে, দেখা বলবি, যে এখানে দে পিয়ার আউট অফ দ্য উইন্ডো, তারা সব জানালাতে উঁকি মারছিল। পিয়ার মানে কি বলবি, উঁকি মারা বা তাকানো, তোরা যেটা ইচ্ছা বলতে, আর উঁকি মারাটা বললে ভালো হয়। তাহলে দে পিয়ার মানে তারা উঁকি মারছিল সবাই, আউট অফ দ্য উইন্ডো মানে জানালা দিয়ে, জানালার মধ্য দিয়ে। টু লুক, লুক মানে তাকানো, তো টু লুক মানে তাকাতে, এটা ইনফিনিটিভ। অ্যাট দ্য হিডেন সান, কিসের দিকে তাকাতে, অ্যাট দ্য হিডেন সান, এখানে অ্যাট মানে তে বোঝাচ্ছে, প্রিপজিশন। আর দ্য হিডেন সান মানে, হিডেন মানে কি, লুকায়িত, মানে এটা হিডেন মানে অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ, ওই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বললাম না, তাই তো। হাইড মানে লুকানো, সেটার ভিত্তি হচ্ছে হিডেন। কোনো ভিত্তি আর V1+ing যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাকেই বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এগুলো 7-8-এ আছে, তাকেই কি বলা হয়, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। যেমন ব্রোকেন, ব্রোকেন ওয়ার্ডটা শুনছো তো, হ্যাঁ, ব্রোকেন গ্লাস, ব্রোকেন হার্ট মানে কি, ভেঙে গেছে, এরকম অ্যাডজেক্টিভ ওটা। তাহলে ব্রেক, ব্রোকেন ওটা অ্যাকচুয়ালি ভিত্তি, কিন্তু ওটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তাকে বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। সেরকমই এখানে হিডেন দিচ্ছে, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে লুকিয়ে থাকা, যে সূর্য, লুকিয়ে থাকা সূর্যের দিকে তাকাতে তারা সবাই জানলা থেকে উঁকি মারছিল। ইট রেন্ট, তখনও বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখ কিছু ছবি দিয়েছে, কিছু বাচ্চা কাচ্চা আর তাদের স্যার টিচাররা সবাই তাকিয়ে আছে, আর সূর্য তাদের পিছনের দিকে। তারপরে কি বলছে দেখ, ইট ইজ স্টপিং, এটা কোন টেন্স রে, ইট ইজ স্টপিং মানে এটা থামছে। দেখ, ইট ইজ স্টপিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কাজ এখনই হচ্ছে। ইট ইজ স্টপিং মানে এটা থামছে, ইট ইজ স্টপিং এটা থামছে, মানে সেটাকে দুবার বলছে যে এটা থামছে, থামছে কি থামছে, বৃষ্টি থামছে বলছে। মানে তারা আগ্রহের সাথে সবাই বলছে যে এই তো বৃষ্টি থামছে, এই তো বৃষ্টি থামছে, এবার সূর্য দেখা দেবে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years ওল্ড, মানে বাচ্চাগুলো সবাই কত বছরের ছিল, 9 বছরের। সবার বয়স কত ছিল, 9 বছর। আচ্ছা তাহলে সূর্য কত বছর ছাড়া ওঠে, 7 বছর। তাহলে শেষবার যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স কত ছিল, আরে এখন তো 9 বছর, তখন তাদের বয়স কত ছিল, কত বছর, 2 বছর। শেষবার যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল 2 বছর, মানে তাদের তখন জ্ঞানটা নত ছিল না, মানে তারা জীবনে জ্ঞান পড়া থেকে প্রথমবার সূর্যকে তারা চোখে দেখতে পাবে, গল্প অনুযায়ী, ঠিক আছে। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, যখন সূর্য এসেছিল, কেম মানে এসেছিল, কেম আউট মানে বাইরে এসেছিল, লাস্ট টাইম মানে শেষবারের জন্য, 7 years অ্যাগো মানে 7 বছর আগে, দে ওয়ার টু ইয়াং, তারা খুবই তরুণ ছিল, বা তারা খুবই ছোট ছিল। ছোট মানে তারা কয় বছরে, 2 বছরে ছিল। তাহলে দে কুড নট রিকল, রিকল কথাটার মানে কি রে, রিকল মানে স্মরণ করা, ঠিক আছে। তাহলে দে কুড নট রিকল, তারা মনে করতে পারতো না। আচ্ছা ক্যান মানে জানিস তো, ক্যান মানে কি রে, পারা, কুড হচ্ছে তার পাস্ট। তাহলে দে কুড নট মানে তারা পারতো না, রিকল মানে কি, স্মরণ করতে বা মনে করতে, দ্য সান সূর্যকে। 2 বছর বয়সে তারা সূর্য দেখছে, কি আর মনে করবে, তারা সূর্যকে মনে করতে পারতো না যে কীরকম সূর্য দেখতে। ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন, ওয়েন মানে যখন, ইট কেম আউট এটা বাইরে এসেছিল, ফর জাস্ট অ্যান আওয়ার 1 ঘন্টার জন্য, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড ইটস ফেস, শোড মানে কি দেখিয়েছিল, ইটস ফেস মানে এটার মুখমণ্ডল, বলে না চাঁদ তার মুখ দেখাচ্ছে মেঘের আড়াল দিয়ে, লুকিয়ে লুকিয়ে, মানে চাঁদ দেখাচ্ছে মানে কি, ওটা চাঁদকে পার্সোনিফাই করছে। সেরকমই
সূর্য এখানে সূর্যকে পার্সোনিফাই করেছে যে সে তার মুখ দেখিয়েছিল বা মুখমণ্ডল দেখিয়েছিল টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড। স্টান্ট কথাটার মানে হচ্ছে স্তম্ভিত হওয়া। তোরা এরকম বলে থাকিস তো যে এই জিনিসটা দেখে সে স্টান্ট, আমি তো স্টান্ট হয়ে গেছিলাম, জাস্ট আই ওয়াজ স্টান্ট, আমি স্তম্ভিত ছিলাম, আই ওয়াজ স্টান্ট। দেখ সেরকমই বলছে এখানে টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, এই স্তম্ভিত জগতে। আচ্ছা জগৎটাকে স্তম্ভিত কেন বলছে রে? স্তম্ভিত মানে থেমে থাকা জগৎ কেন বলছে বল? একটা জগতে সারাদিন ধরে বৃষ্টি হতেই আছে হতেই আছে, তাহলে আর কোনো পরিবর্তন নেই, না তো শীত আছে, না তো মানে গ্রীষ্ম আছে, না তো দুর্গাপূজার সময় এরকম সুন্দর শরৎকাল আসে। 7 বছর তাদের 1 ঘন্টার জন্য সূর্য আসে, আর বাকি জীবন সবসময় বৃষ্টি হতেই থাকে। তাহলে তাদের জগৎটা কীরকম? যেন থেমে থাকা জগৎ। তো সেই জন্য এখানে বলছে যে টু দিস স্টান্ট ওয়ার্ল্ড, এই থেমে থাকা বা স্তম্ভিত জগতে। তাহলে পুরো সেন্টেন্সটার মানে আরেকবার বলে দিচ্ছি। দে কুড নট রিকল দ্য সান, মানে তারা সেই সূর্যকে মনে করতে পারছিল না বা স্মরণ করতে পারছিল না। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, মানে যখন এটা এসেছিল 1 ঘন্টার জন্য মাত্র। অ্যান্ড শোড ইটস ফেস, এবং তার মুখমণ্ডল দেখিয়েছিল টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এই স্তম্ভিত জগৎকে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন দ্য ক্লাস অ্যাবাউট সান। অল ডে ইয়েস্টারডে মানে গতকাল সারাদিন ধরে, ইয়েস্টারডে মানে কি রে? গতকাল। তো গতকাল সারাদিন ধরে দে হ্যাড রেড, তারা পড়েছিল ইন ক্লাস মানে ক্লাসের মধ্যে, অ্যাবাউট দ্য সান, সূর্যের ব্যাপারে। আচ্ছা তোরা যদি একটা জায়গাতে ঘুরতে যাস, সেই জায়গাতে ঘুরতে যাওয়ার আগে যদি সেই জায়গা সম্পর্কে কিছুটা তথ্য জেনে যাও, তখন জায়গাটা ঘুরতে আরও ইন্টারেস্টিং লাগে না? ঘুরে আসার পর জানতে তোদের ইন্টারেস্টিং লাগে। তাহলে কি বলছে, তোরা একটা জিনিসকে দেখার আগে সেই জিনিসের সম্পর্কে যদি জেনে যাস তাহলে একটু আরও ভালো ইন্টারেস্টিং লাগবে সেই জিনিসটা। তাহলে তারা পরের দিন সূর্যকে দেখবে, তাই জন্য আগের দিন সারা দিন ধরে ক্লাসে কোন ব্যাপারে পড়ানো হয়েছে? সূর্যের ব্যাপারে পড়ানো হয়েছিল। দে লার্ন, তারা শিখেছিল, লার্ন মানে শেখাতো, দে লার্ন মানে তারা শিখেছিল হাউ লাইক আ লেমন। লেমন মানে কি রে? আচ্ছা লেমন মানে কি বলবি? আরে লেমন জুস দেখুনি বা শুনুনি বা খাওনি, লেবু। তাহলে কি বলছে যে লাইক মানে এখানে কি রে? মতো। যা কোথায় ছিলাম ভুলে গেলাম। আচ্ছা দে লার্ন হাউ লাইক আ লেমন, তারা শিখেছিল কেমন করে একটা লেবুর মতো। ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, যে এটা কেমন একটা লেবুর মতো দেখতে এবং এটা কতটা উষ্ণ, সেটার ব্যাপারে তারা পড়েছিল। তারা তাহলে সারাদিন ধরে ক্লাসে কি পড়েছিল? যে সূর্যকে কেমন লেবুর মতো দেখতে এবং এটা কতটা উষ্ণ সেটার ব্যাপারে পড়েছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছিল স্মল স্টোরিজ মানে ছোট গল্প। এসএস মানে কি রে? প্রবন্ধ। অর পোয়েমস, এবং কবিতা লিখেছিল অ্যাবাউট ইট, সূর্যের ব্যাপারে। তাহলে তারা সূর্যের ব্যাপারে কী কী লিখেছিল? গল্প লিখেছিল, ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল। ঠিক আছে, এতটা পড়বি।